সালামু আলাইকুম। একটু দেখো তো আমাকে দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। একটু জানাও আর্জেন্ট, হ্যাঁ। আরে ভাইয়া ক্লিয়ার ভাই, খায়রুন নাহার পপি বলেছে ক্লিয়ার ভাই, এমএসটি মেধা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে ক্লাসটা শেয়ার করে দাও, আমাদের মেসেঞ্জার গ্রুপ সবগুলোতে ক্লাস শেয়ার করে দাও, হ্যাঁ। আর ফিজিক্স ক্লাস, অ্যাডমিশন ফিজিক্স ক্লাস, দ্যাটস ওয়াই তোমরা যদি শেয়ার করো তাহলে বাচ্চারাও জানতে পারবে যে আমাদের ফিজিক্স ক্লাসগুলো কেমন হয়, কারণ ফিজিক্স ক্লাস আমাদের ফ্রি ক্লাসের মধ্যে ছিল না। মুশফিক আর সাব্বির ভাইয়া যে ক্লাসগুলো ফ্রি নিছিল, এটা শুধু বায়োলজি এবং কেমিস্ট্রি ছিল, ফ্রি ক্লাস রুটিনে দেওয়া হয় নাই। এই কারণে আজকে আমি ভাবলাম যে ফিজিক্স একটা অধ্যায় দিয়ে আমি যারা আমাদের কোর্সে নাই তাদেরকেও বুঝাইতে পারবো যে ফিজিক্সটা কিভাবে পড়তে হয়, তাহলে তাদের পড়ার প্যাটার্নে চেঞ্জ হতে পারবে, হ্যাঁ। আর ব্যবসায়িক উদ্দেশ্য তো আছেই, এটা স্বাভাবিক, এটা বললেও কি আর না বললেও কি, যে ক্লাস ভালো হয় যেখানে সেখানে তো ভর্তি হবেই। তো স্বাভাবিকভাবেই তোমরা যদি শেয়ার করে দাও অনেকেরই না চাইতেও উপকার হবে, যাদের আসলে সামর্থ্য নাই তারা ফ্রিতে ক্লাস জানতে পারবে। এবং আমি অনেক টেকনিক দেব যেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে, মানে পড়াশোনাটায় লাগবে। এই ফিজিক্সের পড়ার স্টাইল অনেকেই জানো না, হা হুতাশ করতে থাকো, যে জিনিসটা থেকে বের হওয়া দরকার, হ্যাঁ। ফিজিক্স হলো মেডিকেল সেক্টরের সবচেয়ে ইজি জিনিস, বুঝা গেছে, সবচেয়ে ইজি জিনিস। ভাইয়া পিছে আগুন জ্বালাইছে না, আমি তো সবার পিছনেই আগুন দেই, সত্য কথা যখনই বলি তখনই আগুন জ্বলে ওঠে। আমার তো মুখের কিছুই ভালো না, কোয়ালিটিও ভালো না, আবার ঠোঁট কাটা স্বভাব যেটা বলে ওইটাও আমি। যে কারো বিরুদ্ধে যদি পাই এলিগেশন আমি তারে মেরে দিতে পারি, ও কোনো সমস্যা নেই। তো এই কারণে আগুন জ্বলে থাকে পিছনে, হ্যাঁ, লাল আগুন টকটকা। ওকে, ছোট্ট একটা অধ্যায়, বেশিক্ষণ লাগবে না, হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে, সাথে পেশাল পারবো অনেক। 24 ব্যাচের কেউ আসো কিনা দেখি তো, 24 ব্যাচের কেউ আসো, কারণ 24 না না সরি সরি 25 ব্যাচের কেউ আসো, আগামী দিনের ব্যবসা খোঁজা দরকার। 25 ব্যাচের কেউ আসো আসো, অনেকেই আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি ভাই, 24 দিয়ে কি করবো, তোরা তো ভর্তি হয়ে গেছিস। না 25 দরকার, 25 ভাইয়েরা ভালো আছো? তোমার দিন কেমন কাটছে? ঠিক মতো খাওয়া দাওয়া করছো? 25 ব্যাচের স্টুডেন্টকে তুমি দেখলেই চিনতে পারবা, কারণ এদের চেহারা বাবু টাইপের, হ্যাঁ, এরা দেখলেই আদর লাগে এরকম। 25 ব্যাচ হলো সবচেয়ে আদরের ব্যাচ, এটা আজকে বুঝাইলাম তোমাদের। বাস্তবতা মানে একদম ভিতর থেকে বললাম, 25 মতো সুন্দর আর কিউট ব্যাচ আর নাই, এদের আদরে রাখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করি। ভাইয়া ভালো হয়ে গেল, আমি তেমনি ভালো। আর 25 ব্যাচকে কেমন যেন আমার মনে হচ্ছে কি জানো, এটা একবারে মন থেকে কথা, 25 ব্যাচের উপরেই কেমন যেন একটা ভালোবাসা চলে আসতেছে। 25 শুনলেই কিন্তু একটা জয়ন্তী জয়ন্তী মনে হচ্ছে, তোমরা হলো সেই জয়ন্তী ব্যাচ। 25 ব্যাচে যারা আছো সুন্দর করে ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবকে জানাও যে মেডিয়াম ফ্রি ক্লাস দিচ্ছে, হ্যাঁ। 25 ব্যাচের প্রত্যেকটা যারা শেয়ার করবে তাদের হলো অন্তর থেকে আদর ভালোবাসা সব কিছু দিয়ে দেব। আমু কি করতেছ, তুমি বসে থাকবা শুধু? হ্যাঁ, 25 ব্যাচকে একটু গালি দেন, থাপড়ায় দাঁত ফালাই দেবার পর। 25 ব্যাচকে গালি দেন মানে 25 ব্যাচ কি ধরনের গালি দিবে? 25 ব্যাচ গালি খাওয়ার যোগ্যই না। বাবা তুমি বলো 25 ব্যাচ অনেক ভালো, বলো। ব্যবসা বুঝে না আমার মেয়ে, হতাশ। আচ্ছা, তা শুরু করি। অনেক স্টুডেন্ট চলে আসছে, 580 জন। বাড়াও এটা দেখিতে, 1000 পার করো তো, পারো কিনা। শেয়ার করে দাও, ক্লাস শেয়ার করে দাও, সেই একটা ক্লাস নিবো, ফাড়াই ফেলবো ক্লাস নিয়ে।
একবারে ক্লাসেই মুখস্থ। গতিবিদ্যা, প্রতিটা দিন মেজাজটা খারাপ হয়ে যায়। এই যে শুরু করার সময় আমার কালই কেন জানি কালোটা উঠে আসে। গতিবিদ্যা, যা আমি আজকের ক্লাসটা আরো সুন্দর করে নিব। কেন জানো, আমি ক্লাসের পরে, অধ্যায়ের পরে প্রশ্ন ব্যাংক খুলে বের করব। প্রশ্ন ব্যাংক খুলে প্রশ্ন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করব, তা বুঝবা আমার ঠেলা কাকে বলে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো অধ্যায়টা খুবই সহজ, বাবু টাইপের অধ্যায়। আমরা ধুমায়া পড়ব। অধ্যায়ের নাম গতিবিদ্যা। অধ্যায়ের নাম গতিবিদ্যা। তো গতিবিদ্যা মানে কি? গতিবিদ্যা মানে হলো পদার্থবিজ্ঞানের যে শাখায় ক্রিয়াশীল বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলা হয়। এই লাইন থেকে জীবনেও কোনোদিন কোশ্চেন আসবে না, বাদ, আউট অফ সিলেবাস। প্রশ্ন আসবে গতি কয় ধরনের। গতি কয় ধরনের এই কোশ্চেনটা আসলে যদি তোমাকে বলা হয় যে গতির দিক অনুযায়ী, ওয়ার্ডটা শোনো, গতির দিক অনুযায়ী কয় প্রকার, গতির দিক অনুযায়ী কয় প্রকার, তাহলে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এটা আমরা সবাই ভুল করি। 3 প্রকার কি কি ভাইয়া? একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, আর একটা হলো ত্রিমাত্রিক গতি। মানে মাত্রা অনুযায়ী ভাগ করা হয়েছে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি। যদি ওয়ার্ডটা খেয়াল করো, আমি কিন্তু কিছু ওয়ার্ডে খুব জোর দেব। যদি ওয়ার্ডটা উল্লেখ থাকে প্রবাহ, গতির দিক, তাহলেই এই 3 প্রকার। আর যদি ডাইরেক্ট বলে গতি কয় প্রকার, তাহলে উত্তর হবে 2। একটা হলো পরম গতি আর একটা হলো আপেক্ষিক গতি। এই ভাগে ভাগ করা যায়। তো আমরা এখান থেকে কিছু এমসিকিউ খুঁজে বের করব যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনো কিছু মুখস্থ করব না, চিন্তা করব। চিন্তা করো তো, পিঁপড়া, একটা পিঁপড়া মাটিতে হাঁটতেছে। ঠিক আছে? পিঁপড়া মাটিতে হাঁটতেছে, কি ধরনের গতি? মশা মাছি উড়তেছে, কি ধরনের গতি? এবার থিঙ্কিং লেভেলটা, যদি মাটি দিয়ে হাঁটে তাহলে 2টা মাত্রা থাকে, এটাকে আমরা বলবো দ্বিমাত্রিক। আর যদি একটু উচ্চতা আসে, উচ্চতা যে কোনো কিছুতে উচ্চতা যদি চলে আসে তাহলে ত্রিমাত্রিক। তাহলে তুমি চিন্তা করো, একটা পিঁপড়া বেটা, এই বেটা জীবনেও উঠতে পারবে না। দ্যাটস ওয়াই এই গতিটা আমার হবে দ্বিমাত্রিক গতি। কিন্তু যদি মশা মাছি বলা হয় তাহলে সে উঠতে পারবে, উঁচুতে উঠতে পারবে, দ্যাট মিন্স ত্রিমাত্রিক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যদি বলি একটা গতিশীল ফুটবল কি ধরনের গতি, উত্তর হবে দ্বিমাত্রিক। এখন একটা কাহিনী দেখো, মজার কাহিনী। আমি তো করি, কি যেন বলে, ফুটবল ভালো খেলতাম একসময়, এখনো খেলি। তো কর্নার কিক যখন করা হয় তখন আমি হেড দিয়ে গোল করলাম। এটাও কিন্তু ফুটবল খেলা। এই ফুটবল খেলার গতি কি তুমি দ্বিমাত্রিক বলতে পারবা? টোটালি ইম্পসিবল, তুমি বলতে পারবা না, কারণ বলটা উপরে উঠে গেছে। তাহলে গতিশীল ফুটবল বললে দ্বিমাত্রিক দিবা, কিন্তু আমি ব্যাখ্যা দিলাম যে দ্বিমাত্রিকের জায়গায় সেটা ত্রিমাত্রিকও হতে পারে। এই প্যাচটা আসবে না, টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন আমরা সহজ করে দিই। যদি পাতলা কাগজ, তারপরে হলো ফুটবল খেলার মাঠ, পাতলা ধাতব পাত, হ্যাঁ, পিঁপড়ার চলন, এই জিনিসগুলো বলা হয়, তাহলে আমরা উত্তর করব। পিছনে কার হাত দেখা যায়? তুই নাকি কি জানি আঁকা আঁকি করতেছে। কি লিখছো মা? আছো, কোলে আছো? তুমি আজকে প্রথম স্কুলে গেছো না? প্রথম স্কুলে গেছো? স্কুলে যাই কি করছো বলো? স্লাইড খেলছো? ওই যে তাকাও, বলো হাই দাও, হাই দাও, হাই দাও, হাই, হাই দাও। ওরা কোনো ক্লাস করতেছে, ওরা 25 ব্যাচ আছে, 25 ব্যাচ, বাবু ব্যাচ, বাবা খুবই ব্যবসা হবে এদের দিয়ে। হ্যাঁ, বলো হাই 25 ব্যাচ, বলো। বিয়া তো মেয়ের দিয়ে ব্যবসা হবে না, যাও তুমি যাও পড়াশোনা করো, একে দিয়ে কোনো লাভ নেই, বাপের জিন পাইলো না, হতাশ। তো দেখো, ব্যবসার কথা বলি, সে কান্নাকাটি করতেছে। এভাবে চলবে জীবন? আচ্ছা দেখো, তো যেটা বললাম যে ফুটবল খেলার মাঠ, পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, এই ওয়ার্ডগুলো থাকলে সেটা দ্বিমাত্রিক বোঝায়। কিন্তু যদি
এই পাতলাটা একটু পুরু হয়ে যায় তাহলে উপরের দিকে চলে গেল, উপরের দিকে চলে গেলে সেটা হবে ত্রিমাত্রিক। ঠিক আছে, একমাত্রিক কোনগুলা? একমাত্রিক হলো একটা সোজা দণ্ড, সরু দণ্ড, একটা দীর্ঘ লম্বা সুতা, ঝুলন্ত সুতা, এগুলো হলো একমাত্রিক। আশা করি কোনো কিছু পড়া ছাড়া, মানে এই পড়া ছাড়া জাস্ট চিন্তা করলেই হবে, চিন্তা করলে তুমি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, আমি একটা সমীকরণ লিখি, x = 4i + 5j, এই সমীকরণটা লিখলাম। আমাকে এই সমীকরণটা দেখে বলো এটা কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? এটা কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? সমীকরণটা দেখে বলো, সমীকরণটা দেখে বলো এটা কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? হ্যাঁ, নাবিলা হাসান বলছে দ্বিমাত্রিক। 2D, ও বাবা তোরা তো আধুনিক। আমি জিজ্ঞেস করি ত্রিমাত্রিক কিনা, 2D। হ্যাঁ, এগুলো হলো দ্বিমাত্রিক। ভেরি গুড পারছো। আচ্ছা, টপিকস একটা শেষ, এবার আমরা নতুন টপিকসে চলে আসি। নতুন টপিকসটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, ভাইয়া চিন্তা করো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? যেটার সাপেক্ষে আমরা বিভিন্ন কিছু আলোচনা করতে পারি, যার সাপেক্ষে আমরা বিভিন্ন কিছু আলোচনা করতে পারি। তো তোমরা প্রায় শুনছো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর কথা। হ্যাঁ, তো ওই রকমই আমরা প্রসঙ্গ কাঠামো কয় ধরনের যদি বলা হয়, উত্তর হবে 3 ধরনের। 3 ধরনের। কি কি? একই কাহিনী, 3 ধরনের প্রসঙ্গ কাঠামো। 3 ধরনের, ওই আগেরটার সাথে 3 ধরনের মিলাচ্ছ? জীবনেও না। প্রসঙ্গ কাঠামো 2 ধরনের হবে। একটা হল, মানে এখানে একমাত্রিক প্রসঙ্গ, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আছে, কিন্তু যদি ডাইরেক্ট উত্তর করা হয় যে প্রসঙ্গ কাঠামো কয় ধরনের, তাহলে উত্তর হবে 2 ধরনের। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। একটা জড় আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এখান থেকে এমসিকিউ আসবে। কি রকম এমসিকিউ আমরা চিন্তা করি। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে একটাই কথা, মানে কয়েকটা লাইন আছে। প্রথম কথা হলো যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের এবং গ্যালিলিওর সূত্র প্রযোজ্য হবে তাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে কার কার সূত্র? নিউটনের আর হলো গ্যালিলিওর। নিউটন ও গ্যালিলিওর সূত্র প্রযোজ্য হবে, গ্যালিলিওর সূত্র প্রযোজ্য হবে, তাদেরকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তো গ্যালিলিও, নিউটন এরা আগের দিনের বিজ্ঞানী ভাই, তার মানে এত প্যারা নেওয়ার কিছু নাই। তো এই প্রসঙ্গ কাঠামোতে কোন ধরনের বস্তু কাজ করবে? জড় বস্তু। এভাবে মনে রাখো, জড় বস্তু। জড় বস্তু কারা? যারা স্থির। তাহলে স্থির বস্তু বা যাদের ত্বরণ নাই, তাহলে কাদের? সমবেগে চলমান বস্তু। সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে এই প্রসঙ্গ কাঠামো কার্যকর। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোতে 2টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এখানে নিউটন এবং গ্যালিলিওর সূত্র প্রযোজ্য হবে। নাম্বার 2, স্থির বস্তু এবং সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে যেই জায়গাতে ত্বরণ থাকবে, ত্বরণ ওয়ার্ডটা যদি চলে আসে, সেখানে আর জড় কাঠামো খাটবে না, অজড় প্রসঙ্গ কাঠামো খাটবে। তাহলে ত্বরণ হোক, মন্দন হোক, মন্দন তো ঋণাত্মক ত্বরণ, সবগুলো হলো অজড় প্রসঙ্গ কাঠামো, আর স্থির সমবেগে বস্তু হলো জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, একটু আগেই বললাম যে প্রসঙ্গ কাঠামোকে তুমি কিন্তু আবার 3 ভাগে ভাগও করতে পারো, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। ওই একই স্টাইল, কোনটা একমাত্রিক হবে, কোনটা দ্বিমাত্রিক হবে, কোনটা ত্রিমাত্রিক হবে, তুমি দেখলেই চিনতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা টেকনিক্যাল কোশ্চেনের অ্যান্সার দাও। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আয়তন কত হবে? আয়তন কত হবে? কোশ্চেন এটাই। অপশন অনেকগুলা থাকবে, তুমি পারলে উত্তর দাও। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আয়তন কত হবে? ভেরি গুড, 0 হবে। কেন? কেন ভাইয়া? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে আমার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা তো নাই।
আর আয়তন যদি করতে চাই তাহলে আমাদের তিনটা জিনিসই লাগবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যেহেতু উচ্চতা নাই তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 0, ফলাফল হবে 0। তাহলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আয়তন 0। ঠিক একইভাবে এর ক্ষেত্রফল থাকবে। একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে ক্ষেত্রফল যদি জানতে চায় তাও হবে না, কারণ সেখানে একটা জিনিস থাকবে, ক্ষেত্রফল হওয়া পসিবল না। এগুলো টেকনিক্যাল কোশ্চেন, আশা করি এগুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা একটু বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করি। আমাদের পরিবেশে বহুত ধরনের গতি আছে, আমরা ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। অ্যাজ এক্সাম্পল 5 ধরনের গতি আমরা পড়বো। নাম্বার 1 দেখো তোমরা, গড় বেগ, হয়তো নাম শুনছো, গড় বেগ। তারপরে হলো আমার মধ্যবেগ, মধ্যবেগ, হ্যাঁ। তারপরে আমার তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। তারপরে এপাশে লিখি সমবেগ, অসমবেগ, এগুলা সব অসমবেগ। এই প্রত্যেকটা টপিকস থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আমরা একটু একটু করে পড়াশোনা করব, হ্যাঁ। তো প্রথমেই আসি আমরা গড় বেগ। গড় বেগ নিয়ে পড়াশোনাটা কি একটু দেখি। গড় বেগ, এখন অনেকেই গড় বেগ সম্পর্কে তোমরা কি বলো, আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। এই জিনিসটা একটু ভুল, এই ক্ষেত্রে খাটবে না। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা গড় বেগ ইকুয়াল টু মোট সরণ, মোট সরণ মানে কতখানি দূরত্ব অতিক্রম করছে, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। সূত্রটা লিখে নাও, গড় বেগ ইকুয়াল টু মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। বাবা কোন কলম নিবা তুমি? কলম নাই, তুমি ব্যাটারি নাও, ব্যাটারি। কলম তো নাই এখানে, না এটাতে আমি ক্লাস নিচ্ছি তো, তুমি এটা নাও। মোট সরণ ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে, ভেরি গুড। এবার আমি তোমাকে একটা ম্যাথ দিয়ে দেই, ম্যাথটা করো তো সবাই, দেখি পারো কিনা। ম্যাথ, এই টপিক্সের ম্যাথ। ম্যাথটা হলো, একটি বস্তু, একটা বস্তু প্রথম 500 মিটার মানে যাচ্ছে, সে প্রথম 500 মিটার গেল 5 মিটার পার সেকেন্ড বেগে, প্রথম 500 মিটার গেল 5 মিটার পার সেকেন্ড বেগে, পরবর্তী 800 মিটার গেল 8 মিটার পার সেকেন্ড বেগে। আমি চাইলাম যে হ্যাঁ, আমি চাইলাম যে এদের গড় বেগ কত, গড় বেগ কত। ভাইয়া, বাবা তুমি না ক্লাসের সময় ডিস্টার্ব করবা না, তুমি এই শর্তে এই রুমে আসলা, তুমি কি ভুলে গেছো? তুমি এই পাশে এসে লেখো, এই নিচে লেখো। কি বললাম? মোট সরণ ডিভাইড বাই মোট সময়, সূত্রটা হলো এটা। কিন্তু ভাইয়া আমি কি এখানে মোট সময় কি দিছি? মোট সময় তো দেই নাই, তাহলে আমার কি করতে হবে? মোট সময় বের করতে হবে। এখান থেকে একটা জিনিস বের করো, দেখো তো সমীকরণটা s ইকুয়াল টু vt1, এই সমীকরণ হয় না, বা s1 v1 t1। তো এইটা থেকে যদি আমি t1 বের করতে চাই তাহলে কি হবে বলো? 500 বাই 5 ইকুয়াল টু কত? 100। এটার ক্ষেত্রে যদি আমি t2 বের করতে চাই তাহলে কত হবে বলো? 800 বাই 8 ইকুয়াল টু তাও 100। এই হলো আমার টি, টাইম। তাহলে মোট সরণ আমার কত হয়েছে বলো? মোট সরণ হলো 1300। কেন? 500 আর 800 যোগ করছি। মোট সময় হয়েছে 100 প্লাস 100 মানে 200। তাহলে উত্তর হবে আমার 6.5। এইটা হলো আমার গড় বেগ। কাঁদতেছো কেন মা? এ পেশে এসে লেখো, এই দাঁড়ায় দাঁড়ায় লেখো। এখানে দাঁড়াবা কেমনে তুমি? এখানে দাঁড়ানোর জায়গা নেই তো। আচ্ছা, তো শোনো, আমি কিন্তু এটা ডাইরেক্ট উত্তরটা করি নাই, আমি ক্লাস নিচ্ছি। তাহলে যদি ডাইরেক্ট দিত যে এতটুকু সরণ এতটা সময়, তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট ভাগ করলেই উত্তর পেয়ে যাইতা। কিন্তু যখন আমি এভাবে একটু ঘুরাই দিব তখন তোমারও কিন্তু একটু টেকনিক ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই পারছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে গড় বেগ থেকে যদি কোনো ম্যাথ আসে, এই টাইপের ম্যাথ আসতে পারে, আশা করি আমরা সবাই পারবো। আচ্ছা, এবারে আসি মধ্যবেগ। মধ্যবেগের সমীকরণ হলো ভাইয়া আদি বেগ, আদি বেগ প্লাস শেষ বেগ, শেষ বেগ ডিভাইড বাই 2। তাহলে এখন যদি ডাইরেক্ট কোনো ম্যাথ দেয় যে কোনো একটা বস্তুর আদি বেগ একটা, শেষ বেগ একটা, আদি বেগ একটা, শেষ বেগ একটা, আদি বেগ একটা, শেষ বেগ একটা,
তাহলে তাদের মধ্যবেগ কত হবে? তাহলে তুমি আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 এই দুটা জিনিস ভাগ দিলেই তোমার মধ্যবেগ বের হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হইছো। তাহলে এখান থেকে আমরা সবই পাইলাম যে মধ্যবেগের ম্যাথ আসলে কেমন হবে, গড় বেগের ক্ষেত্রে কেমন হবে। তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে একটাই কথা, যদি তোমার উল্লেখ থাকে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হবে, এই ওয়ার্ডটা যদি থাকে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি থাকে, তাহলে আমরা পেয়ে যাব তাৎক্ষণিক বেগ, আর কিছু না। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি এই ওয়ার্ড থাকলেই আমরা তাৎক্ষণিক বেগ বসাই দিব, আর কোনো আমার কথা নাই। ঠিক আছে? আচ্ছা, বাকি আছে আমার সমবেগ এবং অসমবেগ। ভাই, আমরা যেসব বেগগুলো পাই সচরাচর এগুলো সবই আমার অসমবেগ। তাহলে সমবেগ কোনগুলা? দুইটা সমবেগ আছে, শব্দের বেগ, আলোর বেগ, এইগুলো হলো আমাদের সমবেগ। তারপরে রেল লাইনে যখন রেলগাড়ি চলে তখন ওইটাও সমবেগ। ক্লিয়ার? তাহলে কোন জায়গাটায় কোন জিনিসটা আমার পড়তে হবে আমি একবারে নির্দিষ্ট করে দিলাম। দেখো কতগুলো টপিকস, এখান থেকে কি কি জিনিস পড়তে হবে তুমি একদম ফিক্সড করে ফেলবা, তাহলে আমাদের এই জিনিসটা শেষ। আচ্ছা, এরপরের টপিকসে আমরা চলে আসি। এরপরের টপিকসে আমরা যদি আসি তখন আমরা দেখব গতির সমীকরণগুলা। গতির সমীকরণ প্লাস লেখচিত্র। এখন ভাইয়া অনেকেই বলতে পারো যে ভাই লেখচিত্র কি মেডিকেলে আসে? তোমাদের প্রথম কোশ্চেনই থাকে ক্লাসে এটা কি আসবে পরীক্ষায়, এটা কি আসবে, এই হলো তোমাদের প্রথম চিন্তা। আচ্ছা, তো গতির সমীকরণের ক্ষেত্রে ওকে একটু নে, যাও মা ক্লাস শেষে আসো, বাবা একটুখানি পড়াই। হ্যাঁ, ক্লাস শেষে আমি এখানে পড়াবো না তোমাকে, যাও নিয়ে যাও। আচ্ছা দেখো কি বললাম, যে গতির সমীকরণ লেখচিত্র থেকে কোশ্চেন আসবে কিনা। ভাইয়া ভার্সিটিতে আসবে, ভার্সিটিতে এই জিনিসগুলো থেকে আসবে, এবং আমরা চেষ্টা করি আমাদের মেডিকেল অ্যাডমিশনের ক্লাসে কিছুটা ভার্সিটি প্যাটার্ন যাতে দিয়ে দেওয়া যায়। যেমন আমাদের ফিজিক্স কোশ্চেনে মনে রাখবা সবসময় যে 50টা কোশ্চেন থাকলে তার 15টা কোশ্চেন থাকবে ভার্সিটি ওরিয়েন্টেড ম্যাথ, যেটাতে তোমরা অনেক গালিগালাজ করো যে ভাইয়া হুদায় কামে এতগুলো ম্যাথ দিয়ে রাখছে কেন। আমি ম্যাথগুলো দেখছি এই কারণে, কারণ 2 বছর আগেও ঢাকা ভার্সিটির এক্সামে আমার এই পরীক্ষাগুলো থেকে বহুতগুলো ম্যাথ চলে আসছে, প্রায় 18টা ম্যাথ। তাহলে আমি কেন উপকারটা করব না? স্টুডেন্টরা পারুক না পারুক সমস্যা নাই, ও ক্লাস বাসায় যে এটা সলভ করবে, তাহলে এটা একটু বোনাস দেওয়া যে তোমরা কিছু জিনিস আমরা ভার্সিটি প্যাটার্নও করাবো। তো এই দেখো গতির সমীকরণ অনেকগুলা সমীকরণ আছে। এস ইকুয়াল টু ভিটি, হ্যাঁ সমবেগের ক্ষেত্রে গতির সমীকরণ ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই অনেকগুলো আমাদের সমীকরণ আছে। তো আমরা একটু দেখি লেখচিত্র থেকে কি টাইপের পড়াশোনাগুলো আমরা করব। হ্যাঁ দেখো, আমি যদি এইরকম একটা লেখচিত্র আঁকি, এই যে এরকম লেখচিত্র আঁকলাম, এই পাশে দিলাম এস, এই পাশে দিলাম টি, এক পাশে দিলাম এস আর এক পাশে দিলাম টি, দেওয়ার পরে আমরা এই জায়গায় একটা টান দিলাম। এখন অনেকেই এই লেখচিত্র দিয়ে তুমি বলবা কি যে ভাইয়া এটা মনে হয় সমবেগের লেখচিত্র, এটা মনে হয় এই বেগের লেখচিত্র, বহুত কিছু বলবা। কিন্তু আসলে এই লেখচিত্রটা কি প্রমাণ করে জানো? এস মানে কি অতিক্রান্ত দূরত্ব। যত সময় যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেমই থাকতেছে। অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেমই থাকতেছে। দ্যাট মিনস এটা আসলে একটা স্থির বস্তু বুঝায়। এই লেখচিত্রটা আমার একটা স্থির বস্তু বুঝায়। তাহলে ভার্সিটিতে এরকম একটা লেখচিত্র দিয়ে বলবে যে এখানে সরণ কত, এই লেখচিত্রের সরণ কত, এই লেখচিত্রটা নিচের কোন অবস্থা বুঝায়, এই টাইপের পড়াশোনা আসতে পারে। ঠিক আছে, দ্বিতীয় লেখচিত্র আমরা দেখি। ঠিক একই রকম, মা এটা লিখিও না, তাহলে আমি তো বুঝতে পারি না, এত ডিস্টার্ব করলে কেমনে হয়। দেখো এরপরে আমি একটা লেখচিত্র আঁকলাম এরকম, ভি বনাম টি, এবং আমি ওই লেখচিত্রে কিছুই দিলাম না, এভাবে ফাঁকা রাখলাম, কিছুই দিলাম না।
তাহলে কি হবে, তাহলে কি বোঝাবে লেখচিত্রটা? এটা একটা বেগ বনাম সময় লেখচিত্র, আমরা বুঝলাম এটা একটা বেগ বনাম সময় লেখচিত্র। এই লেখচিত্রে কোনো এস এর উল্লেখ নাই, বা বস্তুটা থাকলেও সে আসলে স্থির অবস্থায় আছে। এই জন্য এই লেখচিত্রটা নির্দেশ করে স্থিতিশীল বস্তু। কি বস্তু? স্থিতিশীল বস্তু। স্থিতিশীল বস্তু। যাও তোমাকে দিয়ে আসি, তুমি খুব ডিস্টার্ব করতেছো না। হ্যাঁ, তোমাকে আমি আবার নিয়ে আসবো। হ্যাঁ, আমি আবার নিয়ে আসবো। তুমি ওকে ধরো, ক্লাস নিতে পারতেছে না, বোর্ডে খুব ঝালাচ্ছে। আচ্ছা, তো যেটা বললাম স্থিতিশীল বস্তু, ঠিক আছে, এটা একটা হলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটা লেখচিত্র আসি এরকম। এস ইকুয়াল টু আমার কি ভি টি, সমবেগের ক্ষেত্রে। এখান থেকে ভি যদি ধ্রুব থাকে তাহলে আমার এস সমানুপাতিক টি আসে। সারা জীবন মনে রাখবা, সারা জীবন মনে রাখবা যে কোনো কিছু যদি সমানুপাতিক হয়, কোনো কিছু যদি সমানুপাতিক হয়, সেক্ষেত্রে আমরা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। কেমন পাবো? মূল বিন্দুগামী সরলরেখা পাবো। ক্লিয়ার? তাহলে যদি ডাইরেক্ট বলে সমবেগের ক্ষেত্রে, কোশ্চেনটা দেখো, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বনাম সময়ের লেখচিত্র কেমন হবে? অতিক্রান্ত দূরত্ব বনাম সময়ের লেখচিত্র কেমন হবে? উত্তর হবে, তখন তোমার চিন্তা করতে হবে সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি, তাই এস সমানুপাতিক টি, তাই যেহেতু সমানুপাতিক আসতেছে তাই মূলবিন্দুগামী সরলরেখা থাকবে, অপশনে মূলবিন্দুগামী সরলরেখা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে আসি নেক্সট লেখচিত্রে। সমতরণের ক্ষেত্রে একটা লেখচিত্র আনি। সমতরণ, ত্বরণ যখন আসছে তখন আমার এমন কোন সমীকরণ আনতে হবে যেটাতে ত্বরণ আছে। তো আমরা সবাই জানি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি। এই যে এ ত্বরণ আছে, এই সমীকরণটা আনলাম। এখন এই সমীকরণকে আমি একটা ফরম্যাটে সাজাই। যদি সাজাই আদিবেগ 0, তাহলে ভি সমান এটি। ভি সমান কি? এটি। এ ধ্রুবক, কারণ কি বলছি, সমতরণের ক্ষেত্রে, সমতরণ মানে ধ্রুব, সম মানে একই, সমতরণের ক্ষেত্রে ধ্রুব, তাহলে ভি সমানুপাতিক আমার আসবে টি। চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়, আমি একটু আগেই বলছি যে সমানুপাতিক যদি হয় তাহলে সেই লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। বুঝা গেছে? কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি এই সমতরণের ক্ষেত্রে আরো একটা লেখচিত্র আনা যায়। কোনটা? এটাও তো সমতরণ। এস ইকুয়াল টু ইউটি মানে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এর ক্ষেত্রেও মূল বিন্দুগামী সরলরেখা কিভাবে আসবে? এস ইকুয়াল টু, এটা 0, ভি নট 0, আদিবেগ 0, এটা পুরাটা টার্মই 0, হাফ এ টি স্কোয়ার। সমতরণ মানে এটা একটা ধ্রুব সংখ্যা, তাহলে এস সমানুপাতিক কি আসবে? টি স্কোয়ার। এটাও কিন্তু আমার যেহেতু সমানুপাতিক সম্পর্ক, মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? সমতরণের ক্ষেত্রে এগুলা গেল। আচ্ছা, এবারে আসি সমমন্দনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সমমন্দন। ভাইয়া মন্দন কিন্তু নেগেটিভ জিনিস, মন্দন হলো নেগেটিভ জিনিস। আচ্ছা, তো মন্দনের ক্ষেত্রে আমি কিন্তু ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি এটা দিতে পারবো না, কারণ এটা মন্দন। হ্যাঁ, কার্ভ হবে কিন্তু মূল বিন্দুগামী হবে, কার্ভ হবে মূল বিন্দুগামী হবে, টি স্কোয়ার কার্ভ হবে কিন্তু মূল বিন্দুগামী হবে। সরলরেখা মূল বিন্দুগামী সমানুপাতিক হলে। আচ্ছা, এবার দেখো এটা যখন মন্দনের ক্ষেত্রে হবে তখন ভি ইকুয়াল টু ভি নট মাইনাস এটি হবে। কি হবে? মাইনাস এটি হবে। বুঝা গেছে? মাইনাস এটি হবে। তো এবার যখন মন্দন থাকে তখন কিন্তু আমি আদিবেগ 0 দিতে পারবো না, আদিবেগ 0 হবে না। মন্দন তো ত্বরণ থেকে আস্তে আস্তে কমতেছে, তার বেগ একটা ছিল, তাহলে এই টার্ম আমরা বাদ দিতে পারবো না। তাহলে এটাকে আমরা সাজাবো,
মাইনাস এটি প্লাস ভি নট, এভাবে সাজাবো মাইনাস এটি প্লাস ভি নট। এই জায়গাতে ভি, এটা একটা দূরত্ব, এটা হলো ওয়াই ইকুয়াল টু এটা এম, এম এক্স প্লাস সামথিং কিন্তু আছে সি। বুঝা গেছে? এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, এ কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা না। ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে মূলবিন্দুগামী সরলরেখা, কিন্তু সাথে সি আছে, ধ্রুব আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে লেখচিত্রটা হবে মানে ভি বনাম টি লেখচিত্র। কোনটা? ভি বনাম টি লেখচিত্র হবে ঢাল নিচের দিকে নামবে, ঢাল ঋণাত্মক হবে। হ্যাঁ, ঢাল ঋণাত্মক হবে, নিম্নগামী সরলরেখা হবে। মন্দনের ক্ষেত্রে নিম্নগামী সরলরেখা হবে। শেষ? আচ্ছা, এতটুকু জানলেই এই সমীকরণ থেকে তাহলে কোশ্চেন প্যাটার্নটা দেখো। এটা আসলে আমাদের টপিকস না, মেডিকেলের টপিকস না। এখান থেকে আমাদের লাগবে এই সমীকরণ দিয়ে মানে দিয়ে পুরো লেখচিত্র দিয়ে তারপরে কোশ্চেন করবে না যে এটা কেমন হবে। ভার্সিটি প্যাটার্নের কোশ্চেন হতে পারে এরকম যে সমমন্দনের ক্ষেত্রে বেগ বনাম সময়ের লেখচিত্র নিচের কোনটি হবে? তখন অপশনে তোমার নিম্নগামী সরলরেখা থাকবে, মূলবিন্দুগামী সরলরেখা থাকবে, এক্স অক্ষের সমান্তরাল থাকবে, এই টাইপের কোশ্চেনটা থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এবার আসি নেক্সট টপিকস, পরন্ত বস্তু, মেডিকেলের টপিকস। পরন্ত বস্তু তো আমরা সবাই জানি পরন্ত বস্তুর সমীকরণ বা সূত্র আবিষ্কার করছে হলো যে গ্যালিলিও। হ্যাঁ, কত সালে আবিষ্কার করছে? অনেক আগে। আজকে একটা স্টুডেন্ট উত্তর দিছে, ভাইয়া কত সালে আবিষ্কার করছে? বা অনেক আগে। সুন্দর উত্তর। স্টুডেন্টরা দুইটা জিনিস পছন্দ করে, এক হলো অনেক আগে এবং অসংখ্য। তাদের অপশনই এই দুইটা, কিন্তু মেডিকেলে এই দুটো অপশন খুব কম থাকে। তো অনেক আগে না, 1589 সালে। হ্যাঁ, আর তিনি যে পরীক্ষাটা করছেন, তিনি পরীক্ষাটা করছেন 180 ফিট একটা উঁচু দেয়াল থেকে। 180 ফিট উঁচু দেয়াল থেকে। ইম্পর্টেন্ট কথা আছে। কথা হলো গ্যালিলিও সূত্র কয়টা? 3টা। প্রথম সূত্র কি? তোমরা এখন বলা শুরু করবা যে ভাইয়া প্রথম সূত্র হলো উপর থেকে নিচে সমান সময় সমান বস্তু অতিক্রম করবে, কিন্তু ওভাবে আমি পড়বো না। আমরা পড়ব প্রথম সূত্র হলো h1 = h2, এটাই প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো যে বেগটা হয় সেটা সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র যে অতিক্রান্ত দূরত্বটা হয় সেটা সরণের বর্গের সমানুপাতিক। এই 3টা সূত্র। তো গ্যালিলিও এই সূত্রগুলো দেওয়ার পরে কিন্তু সে মরে গেছে। তো যদি মরে যায় তুমি কিন্তু চাইলেও চেঞ্জ করতে পারবা না। প্রথম সূত্রটা প্রথম সূত্রই থাকবে, দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রই থাকবে, তৃতীয় সূত্র তৃতীয় সূত্রই থাকবে। রঙিন দেখি কেন? মানে কি কস? রঙিন কেন দেখবি ভাই? এবার ঠিক আছে? রঙিন দেখা যাচ্ছে না তোমাকে, যা। আচ্ছা, তাহলে এই সমীকরণগুলো আমাদের এনাফ। এখন গ্যালিলিওর এই যে প্রথম সূত্র, এটার পরীক্ষামূলক প্রমাণ করছেন নিউটন। হাত দেয় না এমন কোনো জায়গা নেই, সব জায়গায় হাত দিছে। তো নিউটন কোন পরীক্ষা দ্বারা করছেন? গিনি এবং পালক পরীক্ষা। কত নাম্বার সূত্র প্রমাণ করছেন? 1 নাম্বার সূত্র। তা আর কতভাবে কোশ্চেন বলবো? সব ধরনের কোশ্চেনই বলে দিলাম। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই হলো তোমাদের কোশ্চেন। নেক্সট টপিকস আমরা চলে আসি, প্রাস। ভাইয়া প্রাস কি? প্রাস কিছুই না, প্রাস হলো একটা নিক্ষিপ্ত বস্তু। ইংলিশ হলো প্রজেক্টাইল। যে বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে ওইটাই একটা নিক্ষিপ্ত বস্তু, ওইটাই এক ধরনের প্রাস। শেষ। প্রাসের সব বৈশিষ্ট্য একটা বাস্তব সংজ্ঞা থেকে বোঝা যায়, বাস্তব সূত্র দিয়ে মনে রাখা যায়। বউ অসৎ, এটা দিয়ে মনে রাখা যায়। তো দেখো কি বতে হলো আমার বক্রগতি, উতে হলো আমার উলম্ব তলে সীমাবদ্ধ, অতে হলো আমার সরোয়াতে হলো আমার অধিবৃত্তাকার। যদিও এটার ইংরেজি হলো প্যারাবোলা, বহুত কাহিনী আছে, চেঞ্জ করা যাবে না। তারপরে শতে হলো সমতরণ,
সমতরণ, আর দতে হলো দ্বিমাত্রিক গতি। প্রাস হলো একটা দ্বিমাত্রিক গতি। এই হলো প্রাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে প্রাসের বৈশিষ্ট্য নয় কোনটি, প্রাসের বৈশিষ্ট্য হয় কোনটি, এই টাইপের পড়া আসলে এই কটা জিনিস আমার লাগবেই, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস দেখো, একটা প্রাস আমি আঁকবো। হ্যাঁ, প্রাস আঁকলাম, এই যে আমি প্রাস আঁকলাম, এই যে প্রাস এঁকে এখানে নেমে গেল। তো এই প্রাসের ক্ষেত্রে আমার নিক্ষেপ কোণ, নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ, বহুত কিছু আছে, ওগুলো আমাদের লাগবে না, বাদ। আমাদের লাগবে এই জায়গা থেকে এই যে জায়গাটা অতিক্রম করলো, এই অতিক্রমের দূরত্বটা কত, অতিক্রমের মানে জিনিসটা কি, এটা হলো অনুভূমিক পাল্লা, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়। অনুভূমিক পাল্লা আর। ক্লিয়ার? এইখান থেকে এই পর্যন্ত যে এই যে বিচরণ করলো, এটা হলো বিচরণ কাল, যেটাকে প্রকাশ করা হয় টি দিয়ে। বিচরণ কাল হলো টি। একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, এই সর্বোচ্চ উচ্চতাটা হলো আমার এইচ। তাহলে তিনটা টার্ম জানলাম, একটা হলো অনুভূমিক পাল্লা, একটা হলো বিচরণ কাল। বিচরণ কাল আবার একটা জিনিস আছে, উত্থান কাল স্মল টি, পতন কাল স্মল টি, মানে দুইটা টি দিয়ে আসলে আমার বিচরণ কাল। বুঝা গেছে? আচ্ছা, তাহলে সবগুলো টার্ম জানলাম। মজার জিনিস দেখো, যখন প্রাসটা এই অবস্থানে থাকবে সর্বোচ্চ উচ্চতায়, তখন মনে রাখবা প্রাসের গতি একমাত্রিক হয়ে যায়। তাহলে প্রাস সবসময় দ্বিমাত্রিক না, সর্বোচ্চ উচ্চতায় সে একমাত্রিক, সর্বোচ্চ উচ্চতায় সে একমাত্রিক, মাথায় থাকে জানো। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি টার্ম আমাদের পড়তে হয়? আগে পড়তে হবে যেটা সমীকরণ না, আগে পড়তে হবে এটা যে কখন আর ম্যাক্সিমাম হবে। সবাই পারো, তোমরা বলো অনুভূমিক পাল্লা ম্যাক্সিমাম হবে যখন তুমি প্রাসটাকে 45 ডিগ্রিতে নিক্ষেপ করবা। কখন এইচ ম্যাক্স হবে? এইচ ম্যাক্স মানে উচ্চতা সর্বোচ্চ হবে, উচ্চতা সর্বোচ্চ হবে। চিন্তা করো, খারাপভাবে যদি নিক্ষেপ করো তাহলেই তো সবচেয়ে উচ্চতা বেশি হবে, একবারে খারাপভাবে উপরের দিকে উঠবে, দ্যাট মিন্স 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে। আর কখন আর ইকুয়াল টু এইচ হবে, মানে অনুভূমিক পাল্লা আর উচ্চতা দুইটা সেম হবে। কখন? যখন তুমি প্রাসটাকে 76 ডিগ্রিতে নিক্ষেপ করবা, 76 ডিগ্রিতে নিক্ষেপ করবা, মোটামুটি 75.96, কিন্তু 76 পড়লেই হয়। এই তিনটা জিনিস ভুল করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাগবে ভাইয়া কিছু সমীকরণ, লাগবেই। সমীকরণগুলো কি কি? আর এর সমীকরণ, তারপরে হলো এইচ এর সমীকরণ, এই জিনিসের সমীকরণগুলো লাগবে। তো সমীকরণগুলো এরকম, অনুভূমিক পাল্লা এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডিভাইড বাই 2g, আর ইকুয়াল টু, বলতে পারো আর ইকুয়াল টু কি? একটু লেখো তো, আর ইকুয়াল টু কি, দেখি পারো কিনা। আর ইকুয়াল টু কি, কই গেল আর? আর ইকুয়াল টু কি? আউল হয়ে গেল কেন? হ্যাঁ, আর ইকুয়াল টু কি বলো? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। বিচরণ কাল টি ইকুয়াল টু কি? বিচরণ কাল টি ইকুয়াল টু কি? টোয়াইস ভি নট, মানে টোয়াইস ভি নট কেন আসবে? কারণ দুইটা টি এখানে লাগবে, দুইটা টি, তাই টোয়াইস ভি নট সাইন থেটা বা আলফা ডিভাইড বাই জি। এখন দেখো ভাই, এগুলাতে 100% আমাদের প্যাস লাগবে, আমিও জানি প্যাস লাগবে। আমি একটা শর্টকাট দেই যেটা জীবনেও কাজে লাগবে না, তারপরও শর্টকাটটা দেই। সেটা হলো, দেখো এই জায়গাতে, এই শেষ জায়গাতে যেখানে দুইটা স্কোয়ার আছে, স্কোয়ার দুইটা আছে, সেই জায়গাতেই শুধু নিচে 2 আছে, অন্য কোনো জায়গাতে নিচে 2 নাই। সোরা টেকনিক, বুঝা গেছে? যে জায়গাতে ডাবল স্কোয়ার আছে সেটার নিচেই শুধু 2 আছে, বাকিগুলোতে 2 নাই। পরীক্ষায় এই সমীকরণের সত্যতা যাচাই আসে, যে নিচের কোনটি অনুভূমিক পাল্লার সমীকরণ, নিচের কোনটি তোমার প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতার সমীকরণ, এটা। আর আর ম্যাক্সের যদি সমীকরণ বলো, আর ম্যাক্স কখন হবে? আর
ম্যাক্সিমাম কখন হবে, এটা সূত্রটা সহজ। আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার, এই যে এইখানেই এইটা পুরাটা বাদ যাবে, কারণ সাইন 2 থিটা চিন্তা করো, থিটার মান হলো 45 ডিগ্রি দিলে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি মানে কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হলো 1, তাহলে কি হবে, আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইড বাই জি। এটা তো এই সমীকরণ থেকেই বের করা যায়, আমি তাও দেখাই দিলাম। বুঝা গেছে? প্রাস ক্লিয়ার? এখন প্রাস থেকে লাস্ট আমরা একটা অঙ্ক করে ম্যাথ করে আমরা প্রাসটাকে বিদায় দিব। আল্লাহ হাফেজ। দেখো প্রাসের ম্যাথ খুবই সহজ একটা ম্যাথ দেই, দেখি পারো কিনা। আমি চিত্র এঁকে দেই, যদিও এটা চিত্র এঁকে পরীক্ষা আসবে না। একটা ছাদ থেকে, এই যে বাড়ির ছাদ, আনুভূমিকভাবে, কিভাবে আনুভূমিকভাবে একটা পাথর নিক্ষেপ করা হলো। এখন অভিকর্ষজ টান নিচের দিকে কাজ করে, তাই পাথরটা কিন্তু নিচে পড়ে যাবে। ছাদ থেকে আনুভূমিকভাবে একটা পাথর নিক্ষেপ করলা এবং দেখা গেল পাথরটা 6 সেকেন্ডে নিচে পড়লো। তোমার কাছে জানতে চাইছে এই ছাদের উচ্চতা কত, উচ্চতা কত। তাহলে ম্যাথটা কি বলো, যে ছাদ থেকে একটা বস্তুকে আনুভূমিকভাবে নিচে নিক্ষেপ করা হলো, 6 সেকেন্ডে বস্তুটা বা পাথরটা নিচে পড়লো, ছাদের উচ্চতা কত। সহজ না? খুবই সহজ ভাইয়া। দেখো অতিক্রান্ত উচ্চতা মানে কি, অতিক্রান্ত দূরত্ব চাইছে। অতিক্রান্ত দূরত্ব মানে হলো এইচ। যেহেতু ছাদ থেকে ফালা হয়েছে তখন এখানে ভি নট কিন্তু 0, মানে আদিবেগ ছিল 0, আদিবেগ ছিল 0। তাহলে ওই সমীকরণে ভি নট এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে বা ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ারে, এই টার্মটা পুরোটাই 0 হয়ে যাবে, এটা বাদ। তাহলে আসবে কি দেখো, এটি স্কোয়ার না জি টি স্কোয়ার, কারণ জিতেই সে নিচের দিকে পড়তেছে। সোজা জিনিস, জি 9.8, জি হলো 9.8, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু এস কত 6x স্কোয়ার। ক্যালকুলেশন করলেই ইজি। এখন বলতে পারো ভাইয়া আমার ক্যালকুলেটর নাই, আমি কিভাবে এটা করব? তুমি একটি গাধা, কারণ তুমি এই যে হাফ আছে ইন্টু 9.8 আছে, 6 স্কোয়ার মানে 36, এটা 18 করলা। আর এই 9.8 যেহেতু তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তুমি এইটাকে 10 ধরে ফেলবা, তাহলে 10 ইন্টু 80 কত 180। এখন এখান থেকে একটু বেশি ধরছো, তার মানে একটু কমায়া তোমার মানটা 176 বা 175 এই টাইপের মান হবে। বুঝা গেছে? 176.4 হবে, বুঝাই যায় আরো সূক্ষ্ম ক্যালকুলেশন করলে। তার মানে ক্যালকুলেটর লাগে না। তাহলে প্রাস থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে আমরা পড়লাম। এখন দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো পড়ছি সবগুলোই হলো আমার সমানে চলতেছে, সমদ্রুতিতে বা মাঠে চলতেছে। হ্যাঁ, এবার আমরা যেটা পড়বো সেটা হলো, ছোটবেলায় আমরা একটা কাজ করছি না, পাথর একটা সুতায় বেঁধে এরকম মারার পরে ছেড়ে দিছি। এই যে ছেড়ে দেওয়া মানে কি, ছেড়ে দেওয়া মানে হলো ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করব। তো যখন ছেড়ে দেই এই পাথরটাকে, হ্যাঁ, তখন সে কিন্তু স্পর্শক বরাবর যায়। কোন বরাবর যায়? স্পর্শক বরাবর। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোশ্চেন, যে কোনো মুহূর্তে সুতা ছিঁড়ে গেলে বস্তুটি কোন বরাবর গতিশীল হবে? উত্তর হবে স্পর্শক বরাবর। এবং এই কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, যার নাম হবে কেন্দ্রমুখী ত্বরণ। কি ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা বৃত্তীয় গতি শিখলাম, মানে বৃত্তপথে যে গতি, সেই বৃত্তীয় গতি শিখলাম। সেইখানে আমরা জানলাম যে কোন বরাবর কাজ করবে, স্পর্শক বরাবর। এখন এখানে নতুন টার্ম আসলো আমাদের, কেন্দ্রমুখী ত্বরণ। এই যে জিনিসটা আঁকছি এটার নাম হলো কেন্দ্রমুখী ব্যাসার্ধ। তাহলে সোজা উত্তর, কেন্দ্রমুখী ব্যাসার্ধ বরাবর যে ত্বরণ কাজ করবে তাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলবো। জীবনে এই সংজ্ঞা আসবে না, আমি জাস্ট জানাইলাম। তো এর সমীকরণটা দেখো, কেন্দ্রমুখী ত্বরণকে এ বা আলফা দিয়ে প্রকাশ করা হয়। এ ইকুয়াল টু ভি ওমেগা। যখন তুমি এতটুকু জানবা তুমি সমীকরণটাকে আরো আগাইতে পারবা। কি রকম? দেখো ভি ইকুয়াল টু আমরা জানি ওমেগা আর, তাহলে ওমেগা আর যদি বসাই তাহলে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, এইটা একটা হয় ওমেগা স্কোয়ার আর। এইটাই আবার হয়, আবার ওমেগা ইকুয়াল টু ভি বাই আর বসাও, কারণ ভি ইকুয়াল টু ওমেগা আর যদি বসাও তখন আমার চলে আসবে ভি স্কোয়ার বাই আর। এই সমীকরণগুলো থেকে ভাইয়া ম্যাথ কিন্তু আসতেই পারে।
মান দেওয়া থাকবে, ডাইরেক্ট যাবে ত্বরণ কত। ক্লিয়ার? তারপরে এই সমীকরণ থেকে আসতে পারে নিচের কোনটি ত্বরণের কেন্দ্রমুখী ত্বরণের সমীকরণ নয়। আমার মেডিকেল পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসছে, সঞ্চিত শক্তির সমীকরণ কোনটা নয়, এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমরা ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ পেয়ে গেলাম। আমরা যদি বল বের করতে চাই, কেন্দ্রমুখী বল, তাহলে সেটা কি হবে? F = ma, আমরা সবাই জানি না? আমরা সবাই জানি। তো F = ma হলে এর জায়গায় এগুলা বসায় দাও, তাহলে সমীকরণগুলো কি আসবে বলো? m ওমেগা r, m ওমেগা r এটা আসবে। তারপরে m ওমেগা স্কয়ার r আসবে। তারপরে m v ওমেগা আসবে, v ওমেগা বসাইলাম। তারপরে আরো আসবে m v স্কয়ার বাই r, মানে সোজা কথা এর জায়গায় আমি এই মানগুলো বসাই দিলাম, তাহলে কিন্তু আমি আরো অনেকগুলো কেন্দ্রমুখী বলের সমীকরণ পাইলাম। এই সমীকরণগুলো দিয়েও আমাদের ম্যাথ আসতে পারে ছোটখাটো ক্যালকুলেশন ছাড়া। ক্লিয়ার? তাহলে ত্বরণ এবং বলের সমীকরণগুলো বের করলাম, এখান থেকে আমরা ছোট করে নোট রেখে দিলাম যেগুলো থেকে ম্যাথ আসতে পারে। আচ্ছা, এবার একটা টপিকস লেখো যে একটা বালতিতে তুমি যদি পানি দাও এবং পানি দিয়ে এরকম যদি ঘুরাইতে থাকো, ওই বালতির পানি কিন্তু পড়বে না, কিন্তু তার শর্ত আছে। কি শর্ত? তুমি ঘুরাই দেখো, বালতির পানি পড়বে না। শর্তটা হলো যখন পানি ভর্তি বালতির ওজন বল তুমি হেডলাইন দিতে পারো, বালতির পানি না পড়ার কারণ, এটাই হেডলাইন। ওজন বলটা যখন কেন্দ্র বিমুখী বলের সমান হবে, বা ওজন বল দিয়ে কেন্দ্র বিমুখী বল প্রশমিত হয়ে যাবে। আমি আগে কেন্দ্র বিমুখী বল বুঝাই। এই বলটা, এই যে কেন্দ্রের দিকে যে বলটা কাজ করতেছিল সেটা কেন্দ্রমুখী বল, আর যেটার কারণে ছিটকে যাচ্ছিল এটা হলো কেন্দ্র বিমুখী বল। এটা অবশ্যই এই অধ্যায়ের না, অন্য অধ্যায়ের, তাও আমি বলে দিলাম। তো তুমি যদি কেন্দ্র বিমুখী বলকে পানির ওজন বল দিয়ে প্রশমিত করতে পারো, তাহলে বালতিটা পড়বে না, বালতির পানি পড়বে না। বালতি পড়বে নাকি? বালতির পানি পড়বে না। ওজন বল মানে কি যা বলো? mg। কেন্দ্র বিমুখী বল একটু আগে আমরা পাইলাম m ওমেগা স্কয়ার r, এখান থেকে mm কাটা, তাহলে g = আমার আসে ওমেগা স্কয়ার r। তাহলে ওমেগা = কি হবে? ওমেগা = আসবে √g/r। বেগ কেমন হবে? বেগ আবার তুমি বসাও, v = ওমেগা r বসাইলে তুমি v পাবা হলো √g/r, স্মল r। তো দেখো, পানি না পড়ার শর্ত হলো যদি কেন্দ্রমুখী ত্বরণ এইটা হয় এবং বেগ যদি v = √gr হয়। আমি তোমাকে পুরো সমীকরণ বের করে দেখাই দিলাম যে তোমার এই ক্যালকুলেশন লাগবে না, তোমার এই দুইটা লাইন লাগবে, কেন পড়ে না। বুঝা গেছে? ক্লিয়ার? এই হলো শর্ত। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে, তোমরা এই জিনিসটা একটু করো, দেখি পারো কিনা। এটা বাড়ির কাজের মতোই, আমরা এখনই শেষ করব মানে আমরা এইখানেই পড়ে ফেলবো। একটা ঘড়ি, দেয়াল ঘড়ি, হ্যাঁ, দেয়াল ঘড়িতে কিন্তু অনেকগুলা কাটা আছে, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, তারপরে তোমার ইসের কাটা আছে, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, তারপরে তোমার আছে হলো ঘন্টার কাটা। তো সেকেন্ডের কাটার ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণটা কেমন, বেগটা কেমন হবে, সেকেন্ডের কাটার বেগ কেমন হয়? তুমি একটা জিনিস চিন্তা করো, দেয়াল ঘড়ি যখন ঘোরে তখন একটা পুরো সেকেন্ডের কাটা একটা এই পরিধি বরাবর ঘুরে আসে না? তার মানে কত? 360 ডিগ্রি ঘোরে। এই 360 ডিগ্রিটা আমরা বলতে পারি টোয়াইস পাই। 360 ডিগ্রি মানে হলো টোয়াইস পাই। আচ্ছা, তো সেকেন্ডের কাটার ক্ষেত্রে দেখো, সেকেন্ডের কাটার ক্ষেত্রে কতটুকু ঘুরতেছে? টোয়াইস পাই ডিভাইডেড বাই কি? সময়টা সেকেন্ডে মানে কি? 60। তাহলে সেকেন্ডের কাটার ক্ষেত্রে π/30, এই যে 2 কাটা, হ্যাঁ, সেকেন্ডের কাটার ক্ষেত্রে π/30। এবার যদি মিনিটের কাটা বলি, মিনিটের কাটার কত হবে তুমি নিজেই বের করে ফেলো। 2π
পুরো সার্কেলটা ঘুরতেছে, তাই 2 পাই ডিভাইড বাই মিনিটের কাটা মানে কি বলো, 60 মিনিট। তাহলে 60 ইন্টু কত, 60 ইন্টু 60, তাহলে একটা কাটো, 30 ইন্টু 60, তাহলে কত হবে বলো, পাই বাই 1800। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো ঘন্টার কাটার বেগ কত হবে বের করা, ঘন্টার কাটার। ওই যে অনেকেই বের করে ফেলছে 21600, এই তো পারছো, ভেরি গুড। আচ্ছা, হয়ে গেল আমাদের এই কাহিনীগুলো। আমরা এখান থেকে আর দুটো ছোট টার্ম পড়বো, তারপরে দুটো ম্যাথ করে অধ্যায় আমাদের শেষ। দেখো ছোট টার্ম হলো, আমরা তো এই যে বৃত্তাকার পথে যে পথটা অতিক্রম করে, এই যে বৃত্তাকার পথে, এটাকে আমরা কৌণিক সরণ বলতে পারি। কি বলতে পারি? কৌণিক সরণ। বৃত্তপথে যত অতিক্রম করবে ওটা কৌণিক সরণ। নর্মালি তো সরল পথে গেলে রৈখিক সরণ। তো কৌণিক সরণকে যদি আমি থিটা দিয়ে প্রকাশ করি, তাকে একক সময় দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব কৌণিক বেগ মানে ওমেগা ইকুয়াল টু ডেল্টা থিটা ডিভাইড বাই ডেল্টা টি। ভাইয়া তোমরা কি নর্মাল বেগের সমীকরণ পড়ো নাই? সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। তাহলে কৌণিক বেগের ক্ষেত্রে কি হবে? একই জিনিস, কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করলে। এখন মজার কাহিনী আছে। মজার কাহিনী হলো ভাইয়া, কৌণিক বেগের একক তো আছে মিটার, তাহলে কৌণিক সরণের একক কি হবে? কৌণিক সরণের একক আছে কিন্তু মাত্রা নাই। কৌণিক সরণের একক আছে কিন্তু মাত্রা নাই। কেন মাত্রা নাই? কারণ এই দূরত্বটাও হলো, এটাও দূরত্ব, তো দূরত্বে তো মাত্রা কেটে যায়, থাকে না। আর কৌণিক সরণের একক হলো রেডিয়ান, উপরে তাহলে একক হলো রেডিয়ান, নিচে সময় মানে সেকেন্ড, তাহলে কৌণিক সরণের একক হলো রেডিয়ান পার সেকেন্ড। মাত্রা যদি বলা হয় উপরের কোনো মাত্রা নাই, একটু আগেই বলছি এই ডেল্টা থিটা মানে হলো, এটা আরো ডিটেইলস বলি, সরি, ডেল্টা থিটা মানে কৌণিক সরণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। আমি একটু ভুল বলছি, এখানে মিলাই ফেলছি, মানে একটু পরেরটা আগে বলে ফেলছি। ভাইয়া কৌণিক যে সরণ, এর সমীকরণটা হলো চাপ বাই ব্যাসার্ধ। তো চাপও একটা দূরত্ব, ব্যাসার্ধও একটা দূরত্ব, তাহলে দুই দূরত্বের কোনো মাত্রা থাকতে পারে না। সময়ের মাত্রা আছে, তাহলে কৌণিক বেগের মাত্রা শুধু সময়ের মাত্রা থেকে আসবে, টি ইনভার্স 1। এখন কৌণিক বেগের মাত্রা পাইলাম, একক পাইলাম। কৌণিক বেগকে যদি আবার সময় দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ত্বরণ। সরণকে ভাগ করলে পাওয়া যায় বেগকে ভাগ করলে পাওয়া যায় ত্বরণ, একটা সিকোয়েন্স, আর কিছুই না। তাহলে আমি যদি তোমার কাছে জানতে চাই যে কৌণিক ত্বরণের একক এবং মাত্রা কি হবে, মাত্রা হবে টি ইনভার্স 2, কারণ আবার সময় দিয়ে ভাগ করছি, আর একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার আমরা এই অধ্যায়ের একটা দুটা ম্যাথ করি। দেখো ম্যাথটা অনেক কঠিন। তোমরা মহাখালী মোড় যদি যাও, এইটা হলো মহাখালী মোড় গেলা, মহাখালী মোড়ে গেলে মহাখালী থেকে উত্তরার দিকে একটা রোড গেছে, বাই রোড, হ্যাঁ, আর তার পাশ দিয়েই তোমরা জানো কিনা যে তার পাশ দিয়ে একটা ট্রেন লাইন গেছে। আমি চিত্র একে মজা পাইছি কেন জানো? কারণ ম্যাথটা বিশাল বড়, এই আমি শুধু বইলেই যাব। দেখো এই লাইন দিয়ে মানে রাস্তা দিয়ে একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, আর ট্রেন লাইন দিয়ে একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে আগাচ্ছে। এবং প্রথমে গাড়ির স্পিড বেশি ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে এই ট্রেন গিয়ে বাসকে ওভারটেক করবে, 100% অতিক্রম করবে। এই যে ট্রেন কখন গাড়িটিকে পিছনে ফেলবে এটাই জানতে চাওয়া হয়েছে। শর্টকাট হলো ট্রেন কখন গাড়িটিকে পিছনে ফেলবে, এটা শর্টকাট হলো 2v ডিভাইড বাই a।
পিছনে ফেলার সময় হলো টি। উত্তর হলো দেখো 2 ইন্টু ভি কত দেওয়া আছে 100, এ কত দেওয়া আছে 10, তাহলে উত্তর হবে 20 সেকেন্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো? শর্টকাট হলো 2v/a, শেষ। আচ্ছা, দ্বিতীয় টাইপের ম্যাথ, খুবই কমন ম্যাথ, তবে এগুলো অবশ্য কাজ শক্তি ক্ষমতায় আরো ম্যাথ আছে। কাজ শক্তি ক্ষমতায় ম্যাথগুলো হলো এরকম যে একটি গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, ওই গুলির বেগ 3 গুণ করা হলে কি হবে, 6 গুণ করা হলে কি হবে, 2 গুণ করা হলে কি হবে, এই টাইপের। তবে এই অধ্যায়ে গুলির একটা ম্যাথ আছে যে তুমি যদি একটা গুলি রাইফেল থেকে একটা গুলি ফেলো কোথাও, তাহলে অবশ্যই সে কিছু দূর যাওয়ার পরে থেমে যাবে, কিন্তু কিছু দূর যাবে, কিছু দূর যাবে। তো ওই যে কতটুকু ভিতরে প্রবেশ করছে ভেদ করার পরে, এটা বের করতে বলা হয়। তো এটার একটা শর্টকাট আছে। শর্টকাট হলো গুলি ভেদ করার ম্যাথের শর্টকাট। গুলি যদি, শর্টকাটটা হলো গুলি যদি এসন দূরত্ব অতিক্রম করার পরে, এসন দূরত্ব অতিক্রম করার পরে 1/n অংশ বেগ হারায়, 1/n অংশ বেগ হারায়, 1/n অংশ বেগ হারায়, তাহলে আমার জানতে চাওয়াটা কি বলতো? জানতে চাওয়াটা হলো S2, হ্যাঁ, S2 হবে n-1 স্কয়ার ডিভাইডেড বাই 2n-1 ইন্টু S1। শর্টকাটটাই অনেক বড় লাগতেছে, তাই না? যে ভাইয়া বিশাল একটি শর্টকাট দিলেন। সমস্যা নাই, এই শর্টকাটের ম্যাথ আসবে না, টেনশনে কিছু নেই। কি আসবে তাও আমি বলে দিচ্ছি। তো দেখো, এই হলো শর্টকাট। এখন তোমাকে বললো যে একটা গুলি একটা দেয়ালে 7 মিটার অতিক্রম করার পরে, কত মিটার? 7 মিটার অতিক্রম করার পরে 25% বেগ হারাইলো, 25% বেগ হারালো, কতটুকু প্রবেশ করবে? এই হলো ম্যাথ। কতটুকু ভিতরে প্রবেশ করবে, কতটুকু আরো ভিতরে প্রবেশ করবে, এই হলো আমার ম্যাথ। কি বলছি? 7 মিটার দূরত্ব অতিক্রম করার পরে 25% বেগ হারায়, ইনফরমেশন দেওয়া আছে কিন্তু। তাহলে দেখো কতটুকু বেগ হারাইছে, 25%। খেলাটা দেখো, 25% মানে হলো 25/100 ইকুয়াল টু 1/4, এবং এইটাই হলো সেই 1/n অংশ। দ্যাট মিনস 1/n ইকুয়াল টু 1/4, n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4। তাহলে তুমি এই 4টা n এর জায়গায় বসাও, বসায় S1 এর জায়গায় 7 বসাও, ইজিলি ম্যাথের উত্তর চলে আসবে। হয়ে গেছে? আচ্ছা, এরপর দেখো, যদি বলে অর্ধেক বেগ হারায়, এইটাই পরীক্ষায় আসবে। অর্ধেক বেগ হারাইলে কি? কিচ্ছু না, S1 যতটুকু অতিক্রম করছে তাকে 3 দিয়ে ভাগ করবা, তুমি S2 পেয়ে যাবা। যদি অর্ধেক বেগ হারায় তাহলে S1/3 হবে। ঠিক আছে, আমাদের অধ্যায় শেষ। আমরা এখন একটা কাজ করব, সেটা হলো দেখি প্র্যাকটিস বুক থেকে 2-3টা কোশ্চেন সলভ করতে পারে কিনা। তারপর তোমাদের এই পাবলিক ক্লাস শেষ, আমি তরঙ্গ ক্লাসটা প্রাইভেট গ্রুপে করাবো। হ্যাঁ, আমি 5 মিনিট রেস্ট দিব, তারপরে আমাদের প্রাইভেট গ্রুপে করাবো। তো দেখো, আমি 2-1টা কোশ্চেন তোমাকে বলি, পারো কিনা দেখো। প্র্যাকটিস বুকের কোশ্চেন কই গেল? অনেক ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিস বুকে। প্রথম কোশ্চেন, উড়ন্ত প্রজাপতি কি ধরনের, গতি কি ধরনের? সবচেয়ে সহজ এবং পরিচিত প্রসঙ্গ কাঠামো কোনটি? দ্বিতীয় কোশ্চেন, ঝুলন্ত সুতা কোন ধরনের প্রসঙ্গ কাঠামো? তারপরে অতি অল্প সময় বস্তুর স্মরণকে ওই সময় দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যায়, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, তার মানে কি? তাৎক্ষণিক। আচ্ছা, তারপরে দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে কি বলে? খুবই সহজ। তারপরে একটি দেখো, মজার জিনিস দেখো, একটি কণা ইউ আদি বেগে, মানে এটা অনেক আগের কোশ্চেন, ইউ আদি বেগে এ ত্বরণে চললে টি সময় পরে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কেমন হবে? ওই s = ut + ½ at² সমীকরণ। আচ্ছা,
তারপরে দেওয়া আছে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা সর্বাধিক হয় কোন নিক্ষেপণ কোণে, ও তো আমি আগেই পড়াইছি। প্রাসের গতি কোন ধরনের, বিমান থেকে নিক্ষিপ্ত বোমার গতি কোন ধরনের, গিনি পালক একই সাথে নিচে পড়ে কেন, এগুলো কোশ্চেন, বিয়াদব কোশ্চেন। তারপরে আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি স্থিতিশক্তির যোগফল কি, তারপরে কোন বস্তু সমবেগে চললে কি রূপ পরিবর্তন ঘটে, সুষম বৃত্তীয় গতির কৌণিক ত্বরণ কত, এই টাইপের কোশ্চেনগুলো আছে। পারবা সবগুলো? তো আশা করি তোমরা ফিজিক্সের যারা ক্লাসটা করছো, ফিজিক্স কিভাবে পড়তে হয় বোঝা গেছে। ফিজিক্সে মজা আছে, মেডিকেলের ফিজিক্স 10 অধ্যায় পড়ার পরও বলা যায় না যে একটা কোশ্চেন আসবে কি না, ঠিক আছে। আচ্ছা, আমি 11টা 10-এ তোমাদের পেইড ব্যাচের গ্রুপে তরঙ্গ অধ্যায় শুরু করব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই।